বোন ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে আর্ট ডিরেক্টর সিদ্ধার্থ এমন একটি মেডিসিনের কথা জানতে পারে যেই মেডিসিন আজ থেকে ৮০ বছর পূর্বে একজন সিদ্ধা বিজ্ঞানী তৈরি করে গিয়েছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে ওই মেডিসিন যেখানে আছে বিগত ৮০ বছর যাবৎ এক ভয়ানক আত্মা ওই জায়গাটি পাহারা দিচ্ছে। এখন মাকে বাঁচাতে সিদ্ধার্থকে যে কোনো মূল্যে ওই আত্মার সাথে লড়াই করে ওই মেডিসিন আনতেই হবে। কিন্তু সিদ্ধার্থ কিভাবে আনবে? আর ৮০ বছর যাবৎ ওই দুষ্ট আত্মা এখানে কি পাহারা দিচ্ছে? ৮০ বছর আগেই বা এই বাংলোতে কি ঘটনা ঘটেছিল তাই জানবো আজকের গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন থ্রিলার ইউনিভার্স। বলছি ২০২৫ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া হরর মিস্ট্রি থ্রিলার মুভি আগাথিয়ার কথা। মুভির প্রথমেই আমাদের একটি পুরনো বাংলো দেখানো হয়। ইংরেজদের শাসনামলের সময় এডুইন ডুপ্লেক্স নামক এক ব্যক্তি এই বাংলোতে বসবাস করতেন। তবে বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। অনেকে এটাকে ভূত বাংলো বলেও ডাকে, কারণ এখানের মানুষদের মধ্যে কথিত আছে এই বাংলোতে ভূত দেখা যায়। মাঝে মধ্যে একটি মেয়েকে পিয়ানো বাজাতে দেখা যায়। এডুইন ডুপ্লেক্স বেঁচে নেই, তবে তার স্ত্রী হেলেন এখনও জীবিত। সেই এখন এই বাংলোর মালিক। এডুইনের এক নেশারও নাতিও আছে। যদিও মানুষ এই বাংলোতে যেতে ভয় পায়, তারপর একটি মুভির সেট হিসেবে ব্যবহারের জন্য বাংলোটি ভাড়া দেওয়া হয়েছে। কাল থেকে শুটিং শুরু হওয়ার কথা। সিন চলে যায় পরবর্তী দিন। আমাদের আর্ট ডিরেক্টর আদিত্যকে দেখানো হয়। এটাই আদিত্যর প্রথম ফিল্ম, তাই এই ফিল্মে আদিত্য ৩০ লক্ষ টাকা ইনভেস্ট করেছে। সেটের ৯০% কাজও কমপ্লিট, পুরোদমে কাজ চলছে। তখনই এই বাংলোর গ্যারেজের মধ্যে ৮০-র দশকের একটি পারিস পিয়ানো পাওয়া যায়। পিয়ানোটি দেখে আদিত্য এটিকে এমনভাবে বের করতে বলে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সব কিছু ঠিকঠাক চলছিল। তখনই ফিল্মের প্রডিউসার কল করে জানায় যে এই ফিল্মের হিরোইন ডিরেক্টরকে বিয়ে করে পালিয়েছে, তাই ফিল্মটি ক্যান্সেল। শোনা মাত্রই আদিত্যর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। এমনিতেই প্রথম ফিল্ম, তারপর আবার সেটের পিছে তার ৩০ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছিল। এখন সবই তো গেল। এর মধ্যে আদিত্যর গার্লফ্রেন্ড ভিনা সেটের কিছু মালামাল নিয়ে এসে সেও জানতে পারে যে ফিল্মটি ক্যান্সেল হয়ে গেছে। কি আর করার, সবাই যার যার মতো ফিরে যায়। আদিত্য বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে ফিরেই দেখে তার মায়ের স্মৃতিশক্তিও চলে গেছে। তবে তার মায়ের সাথে আসলে কি হয়েছে সেটা আমি একটু পর বুঝিয়ে বলবো। সিন চলে যায় মন্দিরে। এই সব কিছু নিয়ে আদিত্য এখন খুবই চিন্তিত। তখনই আমরা আদিত্যর বাবার মুখে জানতে পারি আদিত্যর যে রাতে জন্ম হয়েছিল, আদিত্যর বাবা আদিত্যর মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিল। ওই রাতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। গরুর গাড়ির একটি চাকাও কাদায় পড়ে যাওয়ায় আদিত্যর বাবা তার মাকে নিয়ে যেতে পারছিল না। তখন বাধ্য হয়ে আদিত্যর মাকে এই মন্দিরে নিয়ে এসেছিল। আর তখনই অলৌকিকভাবে দেবীর মতো এক নারী এসে উপস্থিত হয়। আর ওই নারী ওই রাতে আদিত্যর মায়ের ডেলিভারি করে আদিত্যর জন্ম দিয়েছিল। আর ওই নারী বলেছিল আজ কোনো সাধারণ ব্যক্তির জন্ম হচ্ছে না, কারণ ওই রাতে পৃথিবীসহ ৭টি গ্রহ সূর্যের সমান্তরাল অবস্থান করছিল। যাই হোক, লোকসানের পরিমাণটা খুবই বেশি। এখন কিছু তো একটা করতে হবে। এজন্য ভিনা বলছিল আমরা যেহেতু এই বাংলোটি ভাড়ায় নিয়েছি, আমরা তো বাংলোটাকে অন্যভাবে ব্যবহার করতে পারি। মূলত ভিনা যখন ফ্রান্সে স্টাডি করছিল তখন সে ফ্রান্সের স্ক্যারি হাউসগুলো দেখেছিল। তাই ভিনা প্ল্যান করছে এই বাংলোটিকে তারা স্ক্যারি হাউস তৈরি করবে, কারণ মানুষের ভূতের গল্প বা ভৌতিক জায়গার প্রতি একটা অন্যরকম আগ্রহ কাজ করে, আর সেটাকেই তারা ব্যবসায় রূপান্তর করবে। তো প্ল্যান মতো তারা কাজে লেগে পড়ে। প্রথমেই তারা ওই বাংলোর মালিক মানে এডুইন ডুপ্লেক্সের নাতির সাথে কথা বলে এবং প্রতি মাসে ১ লক্ষ টাকা করে ভাড়া নির্ধারণ করে তারা ওই বাংলার কাজ শুরু করে দেয়। এরপর নিজেদের প্ল্যান মতো পুরো বাংলোটিকে তারা এমনভাবে সাজায় পুরো বাংলোর মধ্যে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়ে যায়। মার্কেটিংটাও খুব ভালোভাবে করা হয় এবং সাউথ ইন্ডাস্ট্রির একজন কমেডিয়ানকে দিয়ে এই স্ক্যারি হাউসটির উদ্বোধনও করানো হয়। আর উদ্বোধনের প্রথম দিনই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। প্রথম দিনেই তাদের ২৮,০০০ টাকার টিকিটও বিক্রি হয়ে যায়। তার মানে তাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে। এদিকে গ্যারেজে থাকা সেই পিয়ানোটিকেও ঘরের মধ্যে সেট আপ করা হচ্ছে। বিনা ওই পিয়ানোটিকে প্লে করছিল, আর সবাই পাশে দাঁড়িয়ে পরবর্তীতে কোথায় কি করা যায়, মানে কি অ্যাড করা যায় এইসব প্ল্যান করছিল। তবে ভিনা যখন একটি নির্দিষ্ট টিউন প্লে করছিল তখনই তারা খেয়াল করে পিয়ানোর পাশে থাকা কিছু একটা মুভ করছে। আর এটা দেখে আদিত্য বলছিল এটা একটা পাজল পিয়ানো। মূলত এই ধরনের পিয়ানোর মধ্যে একটি সিক্রেট চেম্বার থাকে, আর তার একটি হিডেন ডোরও আছে। নির্দিষ্ট একটি মিউজিক্যাল নোটস দিয়ে সেই ডোরটি লক এবং আনলক করা হয়। আর ভিনা যে নোটসটি প্লে করছিল সেই মিউজিক্যাল নোটসেই এই পাজল পিয়ানোর ডোরটি খুলে যায়। আর ওই চেম্বারের মধ্যেই কিছু পুরাতন কাপড়, আগের দিনে ডক্টরদের ব্যবহারকৃত একটি স্টেথোস্কোপ, একটি ফিল্মের রিল আর একটি কঙ্কাল পাওয়া যায়। তবে কঙ্কালটি দেখেই বোঝা যাচ্ছে বহু বছর পূর্বে এই পিয়ানোর চেম্বারের মধ্যে কোনো ব্যক্তিকে নিশ্চয়ই আটকে রাখা হয়েছিল। এরপর সবাই যার যার কাজে চলে গেলে আদিত্য ওই ফিল্মের রোলটি খোলা মাত্রই আদিত্য অনুভব করছিল আদিত্য হাওয়ায় ভাসছে। আর আদিত্যর সামনে একটি বড় কবরস্থান,
পুরো কবরস্থান জুড়ে শুধু ফুল আর ফুল। একটি কাপড় সামনের দিকে হেঁটে যাচ্ছে, তবে আদিত্য যে তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎই তারা সেটা বুঝতে পেরে আদিত্যর দিকে তাকায়। আর এদিকে আদিত্যর বন্ধু শঙ্কর আদিত্যর হাত থেকে ওই রিলটি নেওয়া মাত্রই আদিত্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে আদিত্য বুঝতে পারছে না আসলে তার সাথে কি হয়েছিল আর সে কি দেখছিল। অবশ্য আদিত্য শঙ্করের সাথেও শেয়ার করলে শঙ্কর মানতে চাচ্ছিল না, কারণ শঙ্করের কথা এমন ঘটনা আবার কিভাবে ঘটে। সিন চলে যা পরবর্তী দিন। আপনাদের নিশ্চয় মনে আছে আদিত্য যে রাতে জন্ম হয়েছিল ওই রাতে পৃথিবীসহ 8টি গ্রহ একটি রেখায় অবস্থান করছিল। ঠিক একই রকম বিরল ঘটনাটি কিছুদিনের মধ্যে আবারও ঘটতে যাচ্ছে। কাউন্টার খোলার সময় হয়ে গেছে, কিন্তু ভিনা এসে দেখে শঙ্করের কঙ্কালের সাথে কি যেন করছিল। এজন্য ভিনা শঙ্করকে কাউন্টার খুলতে বলে দেয়। আর ভিনা যখন টিকিটগুলো বের করছিল তখন ওই ড্রেসিং টেবিলে থাকা কিছু একটাই লেগে ভিনার হাত কেটে 1 ফোঁটা রক্ত ড্রেসিং টেবিলের কাচের উপর গিয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই পুরো কাচ ফোঁটা ফোঁটা রক্তে ভরে গেছে। অবশ্য ভিনা যখনই ওই গ্লাসের দিকে তাকায় হঠাৎই সব উধাও হয়ে যায়। আবার ভিনা কাচের মধ্যে তাকাতেই দেখে তার পিছে 2টি ডল রাখা ছিল। আশ্চর্যজনকভাবে আরও একটি ডল এসে সেখানে মিলছে। তবে ভিনা গ্লাসে না দেখে সরাসরি তাকাতেই দেখে সেখানে তো 2টি ডল রাখা, আবার গ্লাসের মধ্যে 3টি ডল দেখাচ্ছে। ভিনা পুরোই ভয় পেয়ে যাচ্ছিল এটা তার সাথে কি হচ্ছে। ভিনা খুব ভয়ে ভয়ে ওই ডলের কাছে যায়। ভিনা খুবই ভয়ে ভয়ে ওই ডলের কাপড়গুলো সরায় এবং দেখে 2টি ডল। তবে 3 নম্বর ডলটি দেখার পূর্বেই হঠাৎ ভিনার পিঠে কেউ একজন হাত রাখে। ভিনাও চমকে পিছে তাকিয়ে দেখে পিছে কিচ্ছু নেই। আর তখনই আদিত্য এসে পড়ে। আদিত্যকে দেখেও ভিনা একদমই ভয় পেয়ে যায়। তবে তার থেকে বেশি ভয় তখনই পায় যখন ভিনা খেয়াল করে আদিত্য আসার পর ওই 3 নম্বর ডলটি সেখানে নেই। তবে আদিত্যরা ওই পিয়ানোর মধ্যে যে রিলটি পেয়েছিল ভিনাকে সেই রিলটি দেখানোর জন্য আদিত্য অন্য একটি রুমে নিয়ে যায়। মূলত ওই রিলটি প্লে করার জন্য এখানে পুরনো একটি প্লেয়ারও পাওয়া গেছে। তখনই ভিনা আদিত্যর কাছে জানতে চায় বাস্তবে কি ভূতেরা মানুষকে ভয় দেখাতে আসে। তবে আদিত্য বুঝতে পেরে বলছিল, ও তুমি ওই 2টি ডল থেকে 3টি ডল হয়ে যাওয়ার ওই বিষয়টা বলছো। আসলে এটা শঙ্কর আর পেয়ার নতুন একটি এক্সপেরিমেন্ট। তুমি ওখানে ছেলে তাই তুমি ফেসে গেছ। এতে করে ভিনাও বুঝতে পারে এমনটি হয়েছে, আসলে সেখানে কোনো ভূত টুত ছিল না। তারপরও ভিনা বলছিল এখানে কিছু নেই তো আবার। আর তখনই আমাদের এক বয়স্ক ব্যক্তির আত্মা দেখানো হয়। তবে এটি কার আত্মা তা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে আদিত্য ওই রিলটি প্লে করে। আর এখান থেকে সিন চলে যায় 80 বছর পূর্বে, সাল 1940। এই ব্যক্তি হচ্ছে ডক্টর আদিত্য, একজন সিদ্ধা মেডিসিন বিজ্ঞানী। মূলত সিদ্ধার্থ 12 বছর প্যারিসেই ছিল, কিন্তু প্যারিসের প্রাইম মিনিস্টার অনুরোধে সে 12 বছর পর আজ তার মাতৃভূমি পন্ডিচেরিতে আসছে। মূলত এখানে আসার পিছু একটি বিশেষ কারণ আছে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো সিদ্ধার্থ ট্রেনে করে পন্ডিচেরি পৌঁছে যায়। এরপর এখানের যে প্রশাসক আছে মানে এডুইন ডুপ্লেক্সের লোক এসে সিদ্ধার্থকে স্টেশন থেকে এডুইন ডুপ্লেক্সের বাংলোতে নিয়ে যায়। আর যেতে যেতে সিদ্ধার্থ সব জায়গায় এডুইন ডুপ্লেক্সের নাম দেখে ওমর আবদুল্লার কাছে জানতে চাচ্ছিল সব জায়গাতেই কেন এডুইন ডুপ্লেক্সের নাম। তখন ওমর আবদুল্লাহ জানায় এডুইন ডুপ্লেক্স এমন একজন প্রশাসক, সে চায় সব জায়গায় তার নাম থাক, সবাই তার নাম বলুক। এমনকি সে এমন অত্যাচারী একজন প্রশাসক, সে এখানকার কালো মানুষদেরকে ধরে নিয়ে তাদের পিঠে ছুরি দিয়ে তার ইচ্ছা মতো নকশা তৈরি করে, মানে আর্ট করে আর কি। এমনকি তাদের অত্যাচার করেও সে অনেক আনন্দ পায়। এটাই হচ্ছে সেই এডুইন ডুপ্লেক্সের বাংলো, যে বাংলোটা আমরা আগে দেখেছি। এটা হচ্ছে 1940 সালের অবস্থা। আজ মূলত এডুইন ডুপ্লেক্সের ছোট বোন জ্যাকলিন পুলকিতার জন্মদিন। এজন্যই আজ বাংলোতে এত আয়োজন। বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসেছে, পুরো জাঁকজমকপূর্ণ একটি পরিবেশ। আর ইনি হচ্ছেন এডুইন ডুপ্লেক্স। পাশে যাকে দেখছেন তার নাম চেতন, মানে ওই যে আত্মাটার কথা বলেছিলাম, ইনি হচ্ছে এডুইন ডুপ্লেক্সের সহকারী। তো সিদ্ধার্থ আসা মাত্র এডুইনের সাথে দেখা করে, কিন্তু সিদ্ধার্থের আশাটা এডুইন খুব ভালোভাবে নিচ্ছিল না। এডুইন কেমন যেন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সিদ্ধার্থ ভালোই বুঝতে পারছে যে এডুইন তাকে ক্রিটিসাইজ করে কথা বলছে। এর মধ্যে জ্যাকলিনকে আনা হয়। আর জ্যাকলিনকে হুইল চেয়ারে দেখে সিদ্ধার্থ জানতে চাচ্ছিল যে জ্যাকলিনের কি হয়েছে। তখন চেতন জানায় জ্যাকলিনের যখন 16 বছর বয়স তখন জ্যাকলিনের মেরুদণ্ড ডিসপ্লেস হয়ে যাওয়ার কারণে জ্যাকলিন প্যারালাইজড হয়ে গেছে। এক প্রকার হাত পা শরীর কোনো কিছুই সে নড়াতে পারছে না। দেশ বিদেশের অনেক ডক্টরও দেখানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। এই জন্য জ্যাকলিনের সম্পর্কে জানার পর সিদ্ধার্থ এডুইনকে বলে, আমি 48 দিনের মধ্যে তোমার বোনকে নিজের পায়ে হাঁটিয়ে দেখাবো। এডুইনের কথা সেটা অসম্ভব। সিদ্ধার্থ বলে, অসম্ভব বলে কিছু নেই, সিদ্ধাশাস্ত্রের সবই সম্ভব। যদি আমি সেটা করতে পারি তাহলে তুমি আমাকে কি দিবে? এডুইন জানতে চায় তুমি কি চাও। সিদ্ধার্থ বলে, আমি শুনলাম
তুমি মানুষের পিঠে চিত্র আঁকাতে খুব পছন্দ করো। যদি আমি এটা করতে পারি তাহলে তোমার মানুষের পিঠে চিত্র আঁকানো বন্ধ করে দিতে হবে। আর সিদ্ধার্থের ডিলে এডুইন রাজি হয়ে যায়। এরপর জ্যাকলিনকে দিয়ে জন্মদিনের কেক কাটানো হয়। একদিকে এখানে রাজকীয়ভাবে জন্মদিনের কেক কাটা হচ্ছে, অন্যদিকে এই বাংলোর বাইরে আশেপাশের সাধারণ জনগণকে কুকুরের মতো খাবার দেওয়া হচ্ছে। এরপর সিন চলে যায় খাবার টেবিলে। আমন্ত্রিত অতিথিরা সবাই খাচ্ছে। সেখানে সিদ্ধার্থ ছিল। আর জ্যাকলিনকে যখন জ্যাকলিনের মেয়েটা খাইয়ে দিচ্ছিল, এটা দেখে সিদ্ধার্থ বলে ওঠে, তোমার তো আজ জন্মদিন, তুমি নিজে হাতে খাচ্ছ না কেন? তখনই পাশে থেকে এক মেইড বলে ওঠে, স্যার উনি নিজে হাতে খেতে পারে না, আমাদেরকে খাইয়ে দিতে হয়। তবে সিদ্ধার্থ তাকে থামিয়ে দিয়ে জ্যাকলিনকে বলে, তোমার হাত আছে, মুখ আছে, নিজের খাবার নিজে খাও। তবে সিদ্ধার্থের এমন কথা শুনে সবাই তো হতভম্ব হয়ে যাচ্ছে। এডুইনও সিদ্ধার্থের দিকে তাকিয়ে আছে, কারণ সিদ্ধার্থ সবার মধ্যে জ্যাকলিনকে অপমান করছে। একসময় এডুইন বলেই বসে, তুমি ভালো করে জানো ও হ্যান্ডিক্যাপ। সিদ্ধার্থ বলে, ও আচ্ছা, নিজে যদি নাই পারো তাহলে ওদের দ্বারাই খাও। আর সিদ্ধার্থের কথা শুনে অপমানে ক্ষোভে জ্যাকলিন সাপের মতো ফুঁসছে। জ্যাকলিন জিদ করে নিজে ওই স্পুন তুলে নেয় এবং অনেক চেষ্টার পর নিজে হাতে কেক খায়। আর সিদ্ধার্থের এই আশ্চর্য কাজ দেখে সবাই অবাক, কারণ যে জ্যাকলিন নিজে হাতে খেতে পারত না সে এখন নিজে হাতে খেয়েছে। মূলত সিদ্ধার্থ জ্যাকলিনকে দিয়ে এটা করানোর উদ্দেশ্যেই জ্যাকলিনকে অপমান করেছিল, যা জ্যাকলিন রাগ করে এই কাজটা করে। এরপর সিদ্ধার্থ জ্যাকলিনকে বলে, আজ এখানে যারা আছে সবাই জেনে গেছে তুমি কোনো হ্যান্ডিক্যাপ নও, তুমিও সবার মতো একদমই সাধারণ। তুমিও পাখির মতো প্রজাপতির মতো যেখানে ইচ্ছা উঠতে পারো, তবে যদি তুমি চাও। সাথে সিদ্ধার্থ এডুইনকেও বলে দেয়, আগামীকাল সকাল 5:30 থেকে আমার ট্রেনিং স্টার্ট হচ্ছে। আর কথা মতো পরবর্তী দিন সকাল 5:30 থেকেই সিদ্ধার্থ তার ট্রেনিং শুরু করে, মানে একরকম চিকিৎসা আর কি। যদিও জ্যাকলিন একদমই চাচ্ছে না, তারপর সিদ্ধার্থ জোরপূর্বক জ্যাকলিনকে দিয়ে জ্যাকলিনের বিভিন্ন কাজগুলো করাচ্ছিল, মানে এগুলো সব কিছুই চিকিৎসার অংশ। সিদ্ধার্থ বিভিন্ন থেরাপি, ব্যায়াম এই সব কিছুর মাধ্যমে জ্যাকলিনকে সুস্থ করার কাজ চালিয়ে যায়। এমনকি ধীরে ধীরে এডুইনও লক্ষ্য করছিল জ্যাকলিন আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। জ্যাকলিন এখন নিজে হাতে লিখতেও পারছে। এভাবেই ধীরে ধীরে ট্রিটমেন্ট চলতে চলতে জ্যাকলিন একসময় নিজের পায়ে দাঁড়িয়েও যায়। তবে হাঁটতে গিয়ে জ্যাকলিন যখন পড়ে যাচ্ছিল, সিদ্ধার্থ জ্যাকলিনকে ধরে ফেলায় দূর থেকে এডুইন বিষয়টি লক্ষ্য করে। আর এটা দেখার পরই এডুইন সিদ্ধার্থকে গান পয়েন্ট করে। তবে সেদিন এডুইন গুলি করেছিল কিনা সেটা আর জানা যাচ্ছে না, কারণ রিলটি এখানে শেষ হয়ে গেছে। আর এই রিলের থাকা সবকিছু দেখার পর সিদ্ধার্থ এখন ভাবছে 80 বছর আগে এখানে কি না কি ঘটেছে। তবে ভিনা লক্ষ্য করে সিদ্ধার্থ এই রিলটি দেখতে দেখতে তার হাতে থাকা একটি ডায়েরির মধ্যে কিছু একটা এঁকেছে, যেখানে দেখা যাচ্ছে এক ঋষি ছোট একটি বাচ্চা মেয়ের হাত ধরে যাচ্ছে। তবে সিদ্ধার্থ অ্যাকচুয়ালি কী কারণে এঁকেছে সিদ্ধার্থ নিজেও বুঝতে পারছে না। ওই রিল দেখার পর সিদ্ধার্থের সাথে এগুলো কি হচ্ছে। সিদ্ধার্থ এগুলো ভাবতে ভাবতেই জানালার কাছে গিয়ে সামনে তাকাতেই দেখে গেটের বাইরে এক ঋষি একটি কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। তবে সিদ্ধার্থ দেখা মাত্রই সে অদৃশ্য হয়ে যায়। এতে করে সিদ্ধার্থ আরও বেশি চিন্তায় পড়ে যাচ্ছে, কে এই ঋষি, কেনই বা সিদ্ধার্থ ওই ঋষি কাকালো। সিদ্ধার্থরা এই সব কিছু চিন্তা করতে করতেই বাংলো থেকে বেরিয়ে যায়। আর এরপরই বাংলোর ভিতর দিয়ে জ্যাকলিনের আত্মাকে ঘোরাফেরা করতে দেখা যায়। সিন চলে যায় পরবর্তী দিন। প্রতিদিনের মতোই কাউন্টার খোলা হয়েছে। এরই মধ্যে একটি ছেলে একটি মেয়েকে নিয়ে আসে, আর তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছিল তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আর ভিতরে যাওয়া মাত্রই তারা একটু প্রাইভেসির খোঁজে পিরামিডের নিচে চলে যায়। আর ঠিক এরপরই ওই মেয়েটি চিৎকার করে ওঠে। মেয়েটির চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আর এরপরই জানা যায় মেয়েটির সাথে যে ছেলেটি ছিল ওই ছেলেটি নিখোঁজ। পুরো বাংলো তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও ওই ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মুহূর্তের মধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, স্ক্যারি হাউস থেকে একটি ছেলে নিখোঁজ। আগে থেকেই মানুষের ধারণা ছিল এই বাংলোতে ভূতের বসবাস, তাই অনেকেই ভাবছে হয়তো বাইরে ভূতের কাজ হতে পারে। এই জন্যই স্ক্যারি হাউসের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আদিত্য ভাবছে সে যখনই কিছু করতে যায় তখনই বাধাপ্রাপ্ত হচ্ছে, সবসময় তার সাথেই কেন। তখনই আদিত্যর তার মায়ের কথা মনে পড়ে। আদিত্যর মা তাকে বলেছিল, তুমি সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে, তাহলে কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না। আর তখনই আদিত্য ফ্লোরের মধ্যে একটি কুড়াল দেখতে পায়। আর ওই কুড়ালটি উঠাতেই দেখা যায় এটি মূলত একটি আন্ডারগ্রাউন্ডের রাস্তা। আদিত্য সিঁড়ি বেয়ে আন্ডারগ্রাউন্ডে নেমে আসে। ভিতরের রাস্তাটা খুবই সরু, আর চারিদিকে সবকিছু কেমন যেন ভৌতিক ভৌতিক লাগছে। আদিত্য খুবই ভয়ে ভয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে। একটু সামনে যেতেই আদিত্য একটি ট্রাঙ্ক দেখতে পায়, আর ট্রাঙ্কটি খুলতেই দেখে ভিতরে কয়েকটি মানুষের মাথার কঙ্কাল। আদিত্যর মধ্যে অনুভব হচ্ছিল কেউ হয়তোবা তার পিছু করছে বা কিছু একটা তাকে ফলো করছে। আবার একটি ছেলের কান্নার শব্দ আসছিল। তখনই আদিত্য ছাদে টর্চ মারতেই দেখে যেই ছেলেটি নিখোঁজ হয়েছিল ওই ছেলেটি ছাদে ঝুলছে।
হঠাৎই ফ্রেঞ্চ ভাষায় একটি মেয়ের শব্দ আসে আর ওই ছেলেটি নিচে পড়ে যায়। আদিত্য জানতে চাচ্ছিল তোমার কি হয়েছে, তুমি এখানে কেন? আর তখনই ভিনাকে দেখা যায়। আদিত্য জানতে চায় ভিনা তুমি এখানে কি করছো, কিন্তু ভিনা ফ্রেঞ্চ ভাষায় কি যেন বলছিল। তবে ভিনার কিছু কথা আদিত্য বুঝতে পারে এ তো ভিনা নয়, এ তো জ্যাকলিন। জ্যাকলিনও বলছিল আমি জ্যাকলিন বলছি, এখান থেকে এখনই চলে যাও। আদিত্য বলে আমি এখান থেকে কোথাও যাব না। আর ঠিক তখনই ভিনার ভিতর থেকে জ্যাকলিন আত্মাটা এসে বলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তার মানে ভিনার মধ্যে জ্যাকলিনের আত্মা ভর করেছে। এরপরে ভিনার শরীর থেকে জ্যাকলিনের আত্মাটি বেরিয়ে যায় আর ভিনাও সেন্সলেস হয়ে পড়ে যায়। আর আদিত্য দৌড়ে গিয়ে দেখে ভিনার হাতে 1940 সালের একটি ডায়েরি। এরপরও ছেলেটিকে হসপিটালে পাঠানো হয়। ভিনারও জ্ঞান ফিরলে আদিত্য ভিনাকেও জানায় তুমি ফ্রেঞ্চ ভাষায় বলছিলে তুমি জ্যাকলিন। তবে ভিনার সাথে কি ঘটেছিল, ভিনাই বা কীভাবে রিয়্যাক্ট করেছিল, ভিনা কিছুই মনে করতে পারছে না। আদিত্য বলছিল আমার মনে হয় জ্যাকলিনের আত্মা আমাদেরকে কিছু বলতে চাচ্ছে। তবে ভিনার হাতে যেহেতু জ্যাকলিনের ওই ডায়েরি পাওয়া গেছে, এজন্য আদিত্য ওই ডায়েরিটি খুলেই দেখে এটি সিদ্ধার্থের ডায়েরি, যেখানে সিদ্ধার্থ লিখে গেছে সিদ্ধার্থ বিদ্যা দিয়ে জ্যাকলিনকে ঠিক করার পর জ্যাকলিন সিদ্ধার্থের একটি ইন্টারভিউ নিয়েছিল। সিন আবার পাস্টে। আর জ্যাকলিনের নেয়া সিদ্ধার্থের সেই ইন্টারভিউতে আমরা সিদ্ধার্থের পাস্ট সম্পর্কে জানতে পারি। সিদ্ধার্থের বাবার নাম ছিল রাও বাহাদুর, সেও একজন সিদ্ধাবিদ ছিল। ওই সময় 1918 সালে স্প্যানিশ ফ্লুর কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল, কোনো ওষুধে কাজ করছিল না। তখন ওই ফ্লুর হাত থেকে বাঁচতে রাও বাহাদুর সিদ্ধাবিদ্যাকে কাজে লাগিয়ে একটি মেডিসিন তৈরি করেছিল। কিন্তু ওই সময় বিশ্বের কেউই তার মেডিসিনটি অ্যাকসেপ্ট করেনি, উল্টো তাকে নিয়ে হেসেছে। আর সিদ্ধাবিদ্যার এই অপমান সহ্য করতে না পেরে রাও বাহাদুর নিজের জীবন নিয়ে নেয়। আর যে সিদ্ধাবিদ্যার অপমানের জন্য সিদ্ধার্থের বাবা ওই দিন নিজের জীবন নিয়ে নিয়েছিল, সিদ্ধার্থ তার বাবার সমাধির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল একদিন সারা বিশ্বের মধ্যে এই সিদ্ধাবিদ্যাকে সে সম্মানজনক জায়গায় নিয়ে যাবে। এরপর সিদ্ধার্থের যখন 16 বছর বয়স, তখন ফ্রান্সের একজন নাবিক সিদ্ধার্থকে অ্যাডপ্ট করেছিল। এরপর তার সহযোগিতায় সিদ্ধার্থ বিভিন্ন দেশের বিভিন্ন রকম চিকিৎসাবিদ্যা শিখেছে। আর এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের সৈনিকেরা যখন বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল, তখন তাদের সেই বোন ক্যান্সার সারানোর জন্য ফ্রান্সের বড় বড় চিকিৎসকেরাও কোনো ওষুধ তৈরি করতে পারছিল না, বিদেশি কোনো ওষুধও কাজে দিচ্ছিল না। আর সিদ্ধার্থ তার সিদ্ধাবিদ্যাকে সবার সামনে তুলে আনতে একটি বড় সুযোগ পায়। সিদ্ধার্থ ফ্রান্সের একটি চিকিৎসক সম্মেলনে তার সিদ্ধাবিদ্যাকে তুলে ধরে। কিন্তু সিদ্ধার্থের বাবার সাথে যে ঘটনাটি ঘটেছিল, সিদ্ধার্থের সাথেও সেটিই ঘটে। কেউই সিদ্ধার্থকে অ্যাকসেপ্ট করছিল না। কিন্তু সিদ্ধার্থের এই সব কিছু শোনার পর ফ্রান্সের প্রাইম মিনিস্টার সিদ্ধার্থকে ডেকে বলেছিল যদি তোমার মেডিসিনে বোন ক্যান্সারের ট্রিটমেন্ট করা যায় তাহলে তুমি তোমার মেডিসিন বানানোর কাজ শুরু করে দাও। সিদ্ধার্থকে সব ধরনের হেল্প করার প্রতিশ্রুতিও দিয়েছিল। আর সেজন্যই মূলত বোন ক্যান্সারের মেডিসিন তৈরি করতেই সিদ্ধার্থ তার মাতৃভূমি পন্ডিচেরিতে এসেছে। আর সিদ্ধার্থের এখানে আসার কারণ জানতে পেরে জ্যাকলিন জানতে চাচ্ছিল তাহলে কি তোমার সেই মেডিসিন তৈরি করে ফেলেছ? তখনই বাইরের মানুষের প্রোটেস্টের শব্দ পেয়ে সিদ্ধার্থ ইন্টারভিউ বন্ধ করে দেয়। সিন প্রেজেন্টে ভিনা বলছিল দেখো আদিত্য, আমার কেন জন্য এখানের কোনো কিছুই ভালো মনে হচ্ছে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আদিত্যর কথা এখানে কি হয়েছিল সেটা আমার জানতে হবে। ভিনা বলে এখানের কোনো কিছুর সাথে আমাদের কোনো কানেকশন নেই। কিন্তু আদিত্যর মন বলছে সিদ্ধার্থের সাথে তার কোনো কানেকশন নিশ্চয় আছে। আর্ট ডিরেকশন বন্ধ হয়ে যাওয়া, এরপর ভিনার তারা আবার এখানে আসা, ওই ফিল্মের রিল পাওয়া, তারপর এই ডায়েরি পাওয়া, এই সব কিছুর সাথে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। কেউ নিশ্চয়ই স্যারকে সাহায্য করছে, তাকে রাস্তা দেখাচ্ছে। কিন্তু ভিনার কথা কেউ তোমাকে কেনই বা হেল্প করবে? তখন আদিত্য বলে তুমি আমার মাকে দেখেছ? আর এখানে আমরা আদিত্যর মায়ের সম্পর্কে জানতে পারি। এর মা 12 বছর যাবৎ বোন ক্যান্সার আক্রান্ত, ফাইনাল স্টেজে আছে। আর 12 বছর যাবৎ ভুল চিকিৎসার কারণে ভুল মেডিসিন নিয়ে আদিত্যর মা এখন নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে নিজের স্বামী সন্তানকে আর চিনতে পারছে না। আদিত্যর যে মা সবসময় হাসি খুশি থাকত, সেই মা এখন জীবন্ত লাশ হয়ে আছে। আদিত্যর জীবনে এখন একটাই স্বপ্ন, সেটা হচ্ছে তার মায়ের বোন ক্যান্সার সারিয়ে তার মাকে সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আর এখানেই আদিত্যর সাথে সিদ্ধার্থের কানেকশনটা। কারণ সিদ্ধার্থ 1940 সালে এখানে বোন ক্যান্সারের মেডিসিন বানাতে এসেছিল। আদিত্যর কথা সিদ্ধার্থ যদি ওই সময় বোন ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করে ফেলে, তাহলে কোনো ক্রমে যদি আমি ওই মেডিসিন পেয়ে যাই, তাহলে আমি আমার মাকে সুস্থ করতে পারবো। এখন সিদ্ধার্থকে তার মাকে সুস্থ করতে হলে ওই মেডিসিন খুঁজে বের করতেই হবে। তবে তাদের কথার মধ্যেই হঠাৎ তাদের কানের কাছে ফ্রেঞ্চ ভাষায় কেউ কিছু বলছিল। ভিনাও খুবই ভয় পেয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু আদিত্য বলছে কেউ কিছু বলার চেষ্টা করছে। ঠিক তখনই জ্যাকলিনের আত্মার সামনে এসে আদিত্য আর ভিনাকে বলে ও যে কোনো সময় চলে আসবে, তোমরা দ্রুত চলে যাও। কিন্তু আদিত্যরা বুঝতে পারছে না
জ্যাকলিন কার কথা বলছে। তখনই চারিদিকে সবকিছু কাঁপতে শুরু করে, গ্লাসগুলো ভেঙে যাচ্ছিল। আর তখনই ফ্লোর ভেঙে কবরের মতো কিছু একটা উঠে আসে। সেখান থেকে বেরিয়ে আসে এডুইন ডুপ্লেক্সের আত্মা। আর এডুইনের আত্মা আদিত্য আর ভিনাকে দেখা মাত্রই এক ঝটকায় তাদের দুজনকে বাংলোর বাইরে বের করে দিয়ে পুরো গেট সিল করে দেয়। এই ঘটনার পর ভিনা বলছিল, আমাদের এখানে এক মুহূর্ত থাকাটা নিরাপদ নয়, কিন্তু এখানে আসলে কি ঘটেছিল আদিত্য বারবার সেটাই জানতে চাচ্ছে। তখনই আদিত্যর বাবা কল করে জানায় আদিত্যর মা আবার অসুস্থ হয়ে পড়েছে। এজন্য আদিত্যর মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় আদিত্যর মায়ের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে, আর যতদিন পর্যন্ত তাকে কেমোথেরাপি দেয়া হবে ততদিনই সে সুস্থ থাকবে। আর কেমোথেরাপিও ততদিন দেয়া যাবে যতদিন সে বেঁচে থাকবে। সাথে এটাও বলে, তুমি একবার সিদ্ধাবিদ্যা ট্রাই করে দেখো না কেন। এটা শোনা মাত্রই আদিত্য এসে ডক্টরের কাছে জানতে চায়, আপনি সিদ্ধাবিদ্যার কথা বললেন? কিন্তু ডক্টর বলে, না তো, আমি তো এমন কিছুই বলিনি। তখন ডক্টরের ডেস্কে থাকা একটি ফটো দেখে আদিত্য চমকে ওঠে। আদিত্য জানতে চায় এই ফটোতে থাকা ব্যক্তিটিকে। ডক্টর জানায় ইনি একজন ঋষি। মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে রাস্তা দেখায়। আর আদিত্যরও মনে পড়ে এই ঋষিকেই সে বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তার মানে এই ঋষি আদিত্যকে রাস্তা দেখাচ্ছে। আদিত্য এটা স্পষ্ট বুঝতে পারছে ওই ঋষি তাকে সিদ্ধাবিদ্যার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য বর্তমান সময়ে যারা সিদ্ধাবিদ্যার প্র্যাকটিস করছে আদিত্য তাদের কাছে যায় এবং সব কিছু খুলে বলার পর তারা জানায়, তোমার মায়ের যে কন্ডিশন, এই রোগের ওষুধ তৈরি করতে যে উপাদান প্রয়োজন হয় সেই উপাদান আগে পাহাড়ে পাওয়া যেত, কিন্তু এখন পাহাড় জঙ্গল সবকিছু কেটে সেখানে কলকারখানা তৈরি করা হয়েছে। ওই ওষুধের উপাদান খুঁজতে আমাদের বছরও লেগে যেতে পারে। তবে আদিত্য জানতে চায়, ধরুন ৮০ বছর আগে যদি কেউ এই রোগের মেডিসিন তৈরি করে থেকে থাকে, তাহলে ওই মেডিসিন দিয়ে এখন ট্রিটমেন্ট করা সম্ভব? সে জানায়, দেখো, ইংরেজরা যে ওষুধ তৈরি করে তার এক্সপায়ারি ডেট থাকে। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রাকৃতিক মেডিসিনের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। তার মানে আদিত্য সিদ্ধার্থের ওই মেডিসিনের কথা বলছে। কিন্তু সিদ্ধার্থ ওই সময় মেডিসিন তৈরি করেছিল কিনা বা সেটা কোথায় থাকতে পারে সেই তথ্য একমাত্র হেলেন দিতে পারে, কারণ ওই সময়ের হেলেনই একমাত্র জীবিত আছে। এজন্য আদিত্য আর ভিনা হেলেনের বাড়িতে যায়। হেলেনের আজ ৯৮তম জন্মদিন। এজন্য হেলেনের নাতি অন্যদের নিয়ে পার্টি করছিল। তবে হেলেনের নাতি এত ডিং করেছে সে কোনো কথা বলার পরিস্থিতিতে নেই। এজন্য আদিত্যরা উপরের ঘরে হেলেনের কাছে যায়। তবে হেলেনের রুমের দরজা খুলেই দেখে হেলেন গান নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু হেলেন আদিত্যকে দেখা মাত্রই তার হাতের গান ফেলে দিয়ে বলে ওঠে, তুমি? তার মানে হেলেন আদিত্য সম্পর্কে জানে, কিন্তু হেলেনের সাথে আদিত্যর কোনোই কানেকশন নেই। হেলেন কিভাবে আদিত্য সম্পর্কে জানল? তবে এর উত্তর পেতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। এদিকে হেলেনের এমন আচরণে আদিত্যরা পুরো হতবাক। আদিত্যরা ফিরে এসে সেগুলোই ভাবছে। তখনই হেলেনের নাতি এসে ওই সময়ের এডিন ডুপ্লেক্সের একটি ট্রাঙ্ক দিয়ে যায় এবং বলে যায়, আমার দাদা আমার জন্য শুধু এই সব জিনিসপত্র রেখে গিয়েছিল। তবে এই ট্রাঙ্ক চেক করেও এখানে কিছু কাগজপত্র আর কিছু মালামাল ছাড়া এমন কিছুই পাওয়া যায়নি যেটা তাদের কাজে আসবে। আবার আদিত্য চিন্তা করছে, এডুইন কেন তাকে বাংলো থেকে বের করে দিল আর তাকে কেন বাংলোতে ঢুকতে বাধা দিচ্ছে? তার মানে ওই বাংলোতে কিছু একটা আছে যেটা এডুইন প্রোটেক্ট করছে। আর এই সকল প্রশ্নের উত্তর জানতে আদিত্য আবার এডুইনের বাংলোতে যায়। আদিত্য এডুইনকে উদ্দেশ্য করে চিৎকার করে বিভিন্ন কথা বলছিল। তখনই আদিত্য সিদ্ধার্থে সে ক্যামেরাটি দেখতে পায়, যে ক্যামেরা দিয়ে সিদ্ধার্থ ওই রিলটি রেকর্ড করেছিল। আদিত্য ওই ক্যামেরার ভিতরে তাকাতেই দেখে ক্যামেরার মধ্যে পুরো ঘরটি সেই ১৯৪০ সালের মতোই দেখাচ্ছে। সব সাজানো গোছানো, ঠিক যেন আগের মতোই। আর এখানেই হেলেনকেও দেখা যায়। হেলেন সোজা ভিতরে এসেই দোতলায় চলে যায়। আদিত্য হেলেনকে ফলো করছে। আর যেতে যেতেই আদিত্য লক্ষ্য করে কিছু লোক সিদ্ধার্থকে গুলিবিদ্ধ অবস্থায় কোলে তুলে নিয়ে যাচ্ছে। আর সিদ্ধার্থ আদিত্যকে দেখে আদিত্যর দিকে তাকাতেই আদিত্য চমকে উঠলে ক্যামেরাটি হাত থেকে পড়ে যায়। এরপর আবার হেলেনকে ফলো করতে করতে একটি রুমে গিয়ে বলছিল, তুমি এখানে কি করছো? তবে হেলেন আদিত্যকে ইশারা করে বলছে, তুমি জানো না এডুইন এখানে আছে, শব্দ করবে না, না হলে এডুইন এসে পড়বে। কিন্তু আদিত্য আরও উচ্চস্বরে হেলেনের সাথে কথা বলছে যে, তুমি আমাকে পাগল পেয়েছ, এখানে কি হচ্ছে, কি হয়েছিল এখানে? এগুলো বলতে বলতেই এডুইনের ছবির মধ্য থেকে এডুইনের আত্মাটা বেরিয়ে আসে। আর হেলেনকে দেখেই এডুইন হেলেনকে চাবুক পেটা করছিল। তখনই জ্যাকলিনের আত্মাও এসে পড়ে। আর এডুইন জ্যাকলিন এবং হেলেন দুজনকেও চাবুক দিয়ে পেটাতে শুরু করে। চেতন এসে এডুইনকে বলছে, স্যার বেশি করে মারুন। তবে এর মধ্যেই হেলেন ট্রাঙ্কের ভিতর থেকে আদিত্যকে কিছু একটা ছুঁড়ে দেয়। আর সাথে সাথে আদিত্যর ঘুম ভেঙে যায়। তার মানে আমরা যে ঘটনাটি এতক্ষণ দেখলাম এই সব কিছু ছিল আদিত্যর স্বপ্ন। তবে আদিত্যর মনে পড়ে হেলেন তাকে যে জিনিসটা দিয়েছিল সেটা সে আগেও দেখেছে। আর সেটি ওই ট্রাঙ্কের মধ্যে, যেটা এডুইনের নাতি তাকে দিয়ে গিয়েছিল।
এরপর আদিত্য ওই ট্রাঙ্কের মধ্যে থাকা সেই বক্সটি চেক করে দেখে এর মধ্যে একটি ভয়েস সিলিন্ডার রাখা। মূলত আগের দিনে এই সকল সিলিন্ডার ইউজ করেই ভয়েস রেকর্ড করা হতো। আদিত্য বাংলো থেকে পুরাতন একটি ভয়েস রেকর্ডারও নিয়ে আসে, তবে সেটা ঠিকমতো কাজ করছে না। এজন্য এর বিকল্প কিছু খোঁজার জন্য তারা যাচ্ছিল। তখনই ওই রেকর্ডারটি বেজে ওঠে। এখান থেকে সিন চলে যায় পাস্টে, মানে 1940-এ। ডক্টর সিদ্ধার্থী মূলত রেকর্ডটি করেছিল। ওই সময় প্রাইম মিনিস্টারকে দেয়া কথা অনুযায়ী সিদ্ধার্থ পণ্ডিচেরিতে এসে তার মেডিসিন তৈরির কাজ শুরু করেছে। সিদ্ধার্থ পুরো জঙ্গল পাহাড় খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে ওই ঔষধের উপাদানগুলো সংগ্রহ করে এবং এখানে লোকালদের সহযোগিতায় সিদ্ধার্থ বিভিন্ন গাছের পাতা, শিকড় এবং বীজ এই সব কিছু নিয়ে তার মেডিসিন তৈরির কাজ করছিল। আর ঠিক সেই সময় এডুইন সিদ্ধার্থের সাথে দেখা করতে আসে। তবে এডুইন সিদ্ধার্থকে সব গাছ, মাটি, গাছের শিকড়, বীজ এই সব কিছু দিয়ে মেডিসিন তৈরি করতে দেখে বলছিল, এইসব আবর্জনা দিয়ে কি তৈরি করছো? তবে এডুইন এই ঔষধি উপাদানগুলোকে আবর্জনা বলায় সিদ্ধার্থের আত্মসম্মানে লাগে, কারণ সিদ্ধার্থের কথা এটা সিদ্ধাবিদ্যা। চোখের সামনেই যা কিছু দেখছ এই সব কিছুই প্রাকৃতিক উপাদান। সিদ্ধার্থ কিছুতে এগুলোর অপমান সহ্য করবে না, এজন্য এডুইনকে একটু অপমান করে বের করে দেয়। তবে এখান থেকে একটু দূরেই মজদুররা কাজ করছিল। এডুইন সেখানে যায়, আর সেখানে থাকা একটি হাতি দেখে এডুইন ওই হাতির দিকে একটি গুলি করে। তবে হাতিটির গুলি না লাগলেও হাতিটি গুলি করতে দেখে এডুইনের দিকে তেড়ে আসছিল। এটা দেখে আশেপাশে সবাই দৌড়ে পালিয়ে যায়, কারণ হাতির সামনে কে গিয়ে দাঁড়াবে? সবারই তো জীবনের মায়া আছে। কিন্তু এডুইনকে রক্ষা করার মতো কেউই সেখানে ছিল না। ঠিক তখনই সিদ্ধার্থ একটি গাছের জড় এনে ওই হাতিটির সামনে দাঁড়ায় এবং হাতিটিকে যেভাবে কমান্ড করে হাতিটিও সিদ্ধার্থের কথা ফলো করে। সিদ্ধার্থের আদেশ মতো সেগুলোই করে। এটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। এডুইনও পুরোপুরি অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব। তবে সিদ্ধার্থ জানায় এটা তার কোনো জাদু না, সব কিছু হচ্ছে এই শিকড়ের জাদু। মানে হাতি তার কথা শোনেনি, এই শিকড়কে ফলো করেছে, কারণ হাতিরা অন্য কোনো কিছু না মানলেও এই শিকড়টিকে মানে। আর ওই দিন সিদ্ধার্থ এডুইনের জীবন বাঁচানোতে ওই দিনের পর থেকে এডুইন সিদ্ধার্থের সাথে সব শত্রুতা ভুলে দুজন বন্ধুতে পরিণত হয়। এরপর এডুইন সিদ্ধার্থকে একদিন তার মহলের নিচের একটি গোপন চেম্বারে নিয়ে যায়। মূলত এডুইনের বিশ্বাস, ইজিপশিয়ানদের মতে মানুষের মৃত্যুর পর তার আত্মা শক্তিশালী রূপে ফিরে আসতে পারে। আর সেই বিশ্বাস নিয়েই এডুইন তার মহলের নিচে তার নিজের জন্য বিশেষ একটি কবর তৈরি করে রেখেছে। কিন্তু সিদ্ধার্থ কিছুতেই বুঝতে পারছে না যে এভাবে করার কারণে মানুষের মৃত্যুর পর কি আবার জীবিত হতে পারবে। কিন্তু এডুইনের কথা, তোমার সিদ্ধাবিদ্যা যদি এতই শক্তিশালী হয় তাহলে কি তুমি এরও মেডিসিন তৈরি করতে পারবে? এদিকে সিদ্ধার্থের প্যারিস যাওয়ার সময় হয়ে এসেছে। তবে দিন দিন সিদ্ধার্থ জ্যাকলিনের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। সিদ্ধার্থ এবং জ্যাকলিনের মধ্যেও একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তবে তারা কেউই এখনও তাদের মনের কথাটি খুলে বলতে পারেনি। তবে জ্যাকলিন যখনই তার মনের কথা খুলে বলতে যাবে, সিদ্ধার্থ জ্যাকলিনকে বলে, আমি প্যারিস থেকে ফিরে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। আর ঠিক সেই দিনই বিদ্রোহীদের একটি গ্রুপ জ্যাকলিনের উপর হামলা করে। অবশ্য সিদ্ধার্থ একা তাদের সাথে লড়াই করে জ্যাকলিনকে রক্ষা করে। আর এর মধ্যেই ছিল এই বিদ্রোহী গ্রুপের লিডার নানাজি। নানাজি মূলত ইংরেজদের বিরুদ্ধে ভারতকে স্বাধীন করার জন্য যুদ্ধ করে আসছিল। তবে সিদ্ধার্থের মার খেয়ে সবাই আহত হয়ে গেলে সিদ্ধার্থী তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়। নানাজি সিদ্ধার্থকে বলছিল, তোমার মতো মানুষেরা স্যুটবুট পরে এই সকল ইংরেজদের পিছে আছে বলেই আমরা এখনও অন্ধকারে পড়ে আছি। তবে সিদ্ধার্থের কথা, শুধুমাত্র বিদ্রোহ করলেই যে স্বাধীন করা যায় তাই নয়। সিদ্ধার্থ নানাজিকে এটাও বলে দেয়, আমার পরিচয় ভুলে যাবেন না, একদিন আমরা একসাথে লড়াই করব। আর এরপর সিদ্ধার্থ আর জ্যাকলিনের মধ্যে কানেকশনটা আরও বেশি গভীর হয়ে যায়। সিদ্ধার্থেরও যাওয়ার সময় হয়ে এসেছে। সিদ্ধার্থ জ্যাকলিনের জন্য ওই ব্যালের মধ্যে একটি অডিও রেকর্ড করেছিল। তবে যাওয়ার আগ মুহূর্তেই সিদ্ধার্থ জ্যাকলিনের চোখ বেঁধে ওই রেকর্ডটি শোনাচ্ছিল। এদিকে নানাজি এবং তার গ্রুপকেও দেখা যায় এডুইনের বাংলোতে ঢুকে পড়েছে। এর মধ্যে এডুইন এসে জানায় যে সিদ্ধার্থের বিমানের টিকিট হয়ে গেছে, 7 দিনের মধ্যেই সিদ্ধার্থ প্যারিস যাচ্ছে। অন্যদিকে সিদ্ধার্থ তার ভালোবাসার কথা বলে জ্যাকলিনের জন্য যে রেকর্ডটি করেছিল, জ্যাকলিন সেটা শুনছে। আর এর মধ্যে একটি গুলির শব্দ হয়। আমরাও দেখতে পাই সিদ্ধার্থের পেটে গুলি লেগেছে। সাথে সাথে নানাজি পালিয়ে যায়। আর গুলির শব্দ পেয়ে জ্যাকলিনে দৌড়ে এসে দেখে সিদ্ধার্থের পেটে গুলিটি লেগেছে। এডুইন জ্যাকলিনকে সাহায্যের জন্য বাইরের সবাইকে ডাকতে বললে জ্যাকলিন বাইরে এসে চিৎকার করে সবার কাছে সাহায্য চাচ্ছে। আর এর ভিতর দিয়েই এই প্যারেলটি শেষ হয়ে যায়। তার মানে আদিত্য এখন বুঝতে পারছে ওই দিন নানাজি ডক্টর আদিত্যকে খুন করেছিল। কিন্তু ওই মুহূর্তে হেলেন এসে বলে, ওই দিন কে শ্যুট করেছিল তোমরা জানো? আর হেলেনের কথা শুনেই সবাই চমকে ওঠে। আর আমরাও দেখতে পাই ফ্রান্সের প্রাইম মিনিস্টার আদিত্যর মতো একজন সাধারণ ইন্ডিয়ানকে এতটা গুরুত্ব দিচ্ছে,
এটা এডুইন কিছুতেই মেনে নিতে পারছিল না। আর এডুইন চাচ্ছিল সিদ্ধার্থ যে ক্যান্সারের মেডিসিনটি তৈরি করেছিল, সিদ্ধার্থকে খুন করার পর সে নিজে প্রাইম মিনিস্টারকে নিয়ে বলবে যে এই মেডিসিনটি সে নিজে তৈরি করেছে। কারণ এডুইন এই মেডিসিন দিয়ে ইতিহাসে নিজের নামটি লিখতে চেয়েছিল। এজন্যই এডুইন সিদ্ধার্থকে গুলি করেছে। তবে গুলির শব্দ পেয়ে জ্যাকলিন এখানে আসা মাত্রই সিদ্ধার্থ কিছু বলে ওঠার আগেই এডুইন জ্যাকলিনকে সাহায্যের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছিল। তবে সিদ্ধার্থের মৃত্যুর পূর্বে সিদ্ধার্থ এডুইনকে শুধু বলে গিয়েছিল, তুমি আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে ধোঁকা দিয়েছ। এমন একটি দিন আসবে যেদিন সব সত্য প্রকাশ হয়ে যাবে। এরপর এডুইন প্রাইম মিনিস্টারের কাছে একটি চিঠি লেখে, যেখানে লিখেছিল, আপনি যে ডক্টরকে বোন ক্যান্সারের মেডিসিন খুঁজতে এখানে পাঠিয়েছিলেন, সে আমাদের অনেক টাকা নষ্ট করে, অনেক সময় নষ্ট করে যখন মেডিসিন তৈরি করতে পারছিল না, তখন জবাবদিহিতার ভয়ে সে নিজেই নিজেকে গুলি করে মারা গেছে। তবে আমি কথা দিচ্ছি, আমি এডুইন ডুপ্লেক্স বোন ক্যান্সারের মেডিসিন তৈরি করে আপনার হাতে তুলে দেব। এরপর এডুইন ইজিপশিয়ানদের সাহায্যে সিদ্ধার্থের বডিটি এমনভাবে কবর দেয় যেন পরবর্তী সময় কোনোদিনও সিদ্ধার্থ ভূত হয়েও ফিরে না আসতে পারে। আর সিদ্ধার্থের যে সহযোগী ছিল তাদের সবাইকেও মেরে ফেলা হয়। মানে সিদ্ধার্থের মেডিসিনের সত্যটা এখানে চাপা পড়ে যায়। এর সাথে নানাজি সহ নানাজির গ্রুপে যারা কিনা ইংরেজদের বিদ্রোহ করছিল, এডুইন নিজেই সবাইকে গুলি করে হত্যা করে। তবে এডুইনের সবকিছু জ্যাকলিন জেনে গিয়েছিল। আর জানার পরে জ্যাকলিন সিদ্ধার্থের মেডিসিন, ডায়েরি এবং ওই সকল সরঞ্জাম যা দিয়ে কিনা পরবর্তীতে ওই মেডিসিন তৈরি করা যাবে, জ্যাকলিন সব সরিয়ে ফেলে। আর জ্যাকলিন জানতো এডুইন তাকে কখনই ক্ষমা করবে না। এই জন্য জ্যাকলিন ওই পিয়ানোর গোপন চেম্বারের মধ্যে লুকিয়েছিল। আর এখানে এটাও দেখা যায় জ্যাকলিন ওই মেডিসিন, ডায়েরি এবং সকল সরঞ্জামগুলো তারই সহযোগীকে দিয়ে ওই মহলের নিচের চেম্বারের মধ্যে লুকিয়ে রেখেছিল। আর এডুইন এসব কিছু জানার পর নিজে হাতেই জ্যাকলিনকে খুন করে ওই পিয়ানোর গোপন চেম্বারের মধ্যে বন্দী করে রেখেছিল। আর জ্যাকলিনকে মারার পর এডুইন ওই চেম্বারে গিয়ে নিজের তৈরি ওই কবরের মধ্যেই ওই মেডিসিনগুলো খুঁজে পায়। এদিকে নানাজির অনুসারীরা ক্ষিপ্ত হয়ে এডুইনের বাংলোতে হামলা করে। তারা সকল গার্ডকে মেরে ফেলে। এর মধ্যেই চেতন এসে এডুইনকে জানায় যে ওরা তো ভিতরে ঢুকে পড়েছে, আপনাকে পেলেও মেরে ফেলবে। তখন এডুইন চেতনকে বলে, আমি আমার এই কবরের মধ্যে লুকিয়ে থাকবো, ওরা চলে গেলে তুমি আমাকে বের করে আনবে। তো কথা মতো এডুইনের কবরের মধ্যে ঢুকে পড়লে চেতন বাইরে থেকে লক করে দেয়। আর এরপর নানাজির অনুসারীরা এসে এডুইনকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। চেতনও ভাবছিল সেও বেঁচে গেছে। তবে এর মধ্যে একজন চেতনকে দেখতে পেয়ে গুলি করে মেরে ফেলে। আর এডুইন যে ওই কবরের মধ্যে ছিল সেটা যেহেতু শুধুমাত্র চেতনই জানত, আর চেতন এখনও বেঁচে নেই, তাই এডুইনও আর ওই কবরের থেকে বের হতে পারেনি। এডুইনের মেডিসিনের সাথে কবরের মধ্যেই মারা গিয়েছিল। তবে ওই রাতে একমাত্র হেলেনি এখান থেকে জীবিত পালাতে পেরেছিল। আর ৮০ বছর আগে ওই বাংলোতে এই ঘটনাটি ঘটেছিল। হেলেনের থেকে সব সত্যটা জানার পর আদিত্য এখন প্ল্যান করছে যে কোনো মূল্যে তাকে ওই মেডিসিন আনতে হবে। কারণ ৮০ বছর আগে একজন ভারতীয় ওই মেডিসিন তৈরি করে গিয়েছিল, যেটা তার মৃত্যুর সাথে চাপা পড়ে গিয়েছে। আজ শুধু সেই সত্যিটা উন্মোচন করতেই নয়, আদিত্যর মাকে বাঁচাতেও আদিত্যর ওই মেডিসিনটি উদ্ধার করতে হবে। এই জন্য আদিত্য শত রিস্ক থাকা সত্ত্বেও এডুইনের বাংলোতে চলে যায়। কিন্তু এডুইন পুরো বাংলো প্রোটেক্ট করে রেখেছে। ভিতরে যাওয়াটা একদমই রিস্কি। ভিনাও বারবার নিষেধ করছে। তখনই আদিত্যর মায়ের কথা মনে পড়ে। কারণ আদিত্যর মা তাকে বলেছিল, যদি তুমি কোনো কিছু মন থেকে চাও তাহলে তোমার জন্য পথ খুলে যাবে। তখনই আদিত্য অনুভব করে তার সামনে ওই ঋষি এসে দাঁড়িয়ে আছে। এবং ঋষি আদিত্যকে জানায় আজই সেই বিরল রাত, কারণ আজ পৃথিবী সহ ৮টি গ্রহ একই রেখায় অবস্থান করবে। আর এই অবস্থাটি 11 মিনিট পর্যন্ত লম্বা হবে। ওই 11 মিনিট পৃথিবীতে থাকা যত দুষ্টু আত্মা আছে সবার শক্তি নষ্ট হয়ে যাবে। তাই আদিত্যকে ওই 11 মিনিটের মধ্যে এডুইনের কবর খুঁজে এডুইনের বডিটি বের করে আগুনে জ্বালিয়ে দিতে হবে। তবে এডুইনের আত্মার বিনাশ হবে। আর এটাই আদিত্যর মাকে বাঁচানোর একমাত্র উপায়। এই জন্য আদিত্য ভিনা আর শঙ্করকে নিয়ে এডুইনের বাংলোর চেম্বারে চলে যায় এবং খুঁজতে খুঁজতে এডুইনের কবরটিও পেয়ে যায়। তবে এডুইনের কবরটি এমনভাবে তৈরি করা কোনো কিছু দিয়ে ভাঙা সম্ভব নয়। তবে আদিত্য তখন লক্ষ্য করে এই কবরের চতুর্দিকে 4টি বাঘের মাথা বানানো আছে। 3টি মাথা একদিকে থাকলেও একটি মাথা ভিন্ন দিকে তাকানো। তার মানে এখানে কোনো মেকানিজম করা আছে। আর পাশে একটি চেইন দেখা যায়। আদিত্য তখন বুঝতে পারছিল এই চেনটি দিয়ে কোনো কিছু করা যেতে পারে। এজন্য আদিত্য ওই চেনটি টানতে শুরু করে। এদিকে ওই 11 মিনিট শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সময় শেষ হয়ে যাবে। তার মধ্যেই তাদের ওই বডিটি বের করে আগুনে জ্বালাতে হবে। এই জন্য 3 জন মিলে ওই চেনটি টানতে থাকে। আর টানতে টানতে একসময় ওই কবরের লক খুলে কবরটি উন্মোচিত হয়ে যায়। এরপরে দেখা যায় এডুইনের বডির সাথেই ওই মেডিসিন এবং মেডিসিন কীভাবে তৈরি করতে হবে সেই সকল ইনস্ট্রাকশন দেওয়া কাগজপত্রগুলো এখানেই রাখা।
তবে আদিত্যরা যতক্ষণে সেই সব কিছু উদ্ধার করে ততক্ষণে সময় শেষ হয়ে গেছে। তারপরও আদিত্য পেট্রোল ঢেলে এডুইনের বডিতে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু ওই 11 মিনিটের মধ্যে না করাতে এডুইনের আত্মার আর বিনাশ হয়নি। এডুইনের আত্মা এখনও রয়ে গেছে। তাই বাংলো থেকে বের হওয়ার সময় এডুইন বাংলোটি পুরো বন্ধ করে দেয়, আর এডুইনের আত্মাও সামনে এসে আদিত্যদের থেকে ওই সব কিছু ছিনিয়ে নেয়। এডুইনের আত্মা সব কিছু নষ্ট করে দিতে যাচ্ছিল, তবে ওই সময় অলৌকিকভাবে সিদ্ধার্থের কফিনের ভিতর থেকে সিদ্ধার্থের আটকে থাকা ওই আত্মাটি মুক্ত হয়ে যায়। আর সিদ্ধার্থকে দেখা মাত্রই এডুইন একটি লুপ ওপেন করে সেই লুপের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সিদ্ধার্থ আদিত্যকে একটি কুড়াল দেয়, আর সেই কুড়ালটি ধরা মাত্রই আদিত্যর পূর্বজন্মের ঘটনা মনে পড়ে যায়। আর এখানে আমরা এটাও দেখতে পাই, ইংরেজদের বিরুদ্ধে ওই সময় বিদ্রোহ করা নানাজি আজকের এই আদিত্য। তার মানে নানাজির পুনর্জন্ম হয়েছে। সিদ্ধার্থ এটাও জানায়, ওই সময় তুমি এডুইনের কাছে পরাজিত হয়েছিলে, এই জন্য এডুইনকে পরাজিত করতে তোমার পুনর্জন্ম হয়েছে। এরপর সিদ্ধার্থের আহ্বানে আদিত্যর ভিতর থেকে নানাজির আত্মা বেরিয়ে আসে, এবং নানাজির আত্মা আর সিদ্ধার্থের আত্মা মিলে মহলের ভিতর থেকে এডুইনের আত্মাকে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এডুইনের ধ্বংসের সাথে সাথেই সিদ্ধার্থের তৈরি করা সেই মেডিসিনের বইগুলো বেঁচে যায়। মূলত সিদ্ধার্থের ইচ্ছা ছিল প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত তার মেডিসিনের কথা মানুষ জানবে, এই জন্যই সে সব কিছু তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখে গিয়েছিল। এখন সেই ডায়েরিটি আদিত্যর কাছে। আদিত্য সেই ডায়েরির দ্বারা এবং ওই মেডিসিনের দ্বারা তার মায়ের চিকিৎসা করায়, এবং তার মাও এখন ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছে। তবে আদিত্য কিন্তু শুধুমাত্র তার মাকে বাঁচাতেই এত বড় রিস্ক নিয়েছে। আর একজন মা যদি তার সন্তানকে বাঁচাতে বা সন্তানকে রক্ষা করতে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে বা রিস্ক নিতে পারে, তাহলে একজন সন্তান হিসেবে আমাদেরও উচিত মায়ের জন্য যে কোনো রিস্ক নেওয়া, যে কোনো পদক্ষেপ নেওয়া। আমি যদি ভুল না বলে থাকি তাহলে আপনিও নিশ্চয়ই সেটাই করবেন। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।